নমস্কার সকলকে। আমার নাম ধনঞ্জয় শর্মা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আজকে যে আমি টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে আরবিআই গাইডলাইন কি বলছে, মাইক্রো ফাইন্যান্স কীভাবে কাজ করছে, তারা কি সঠিক নিয়ম মেনে কাজ করছে, না কম্পিটিশন মার্কেট, না নিজস্ব কম্পিটিশন করতে যেয়ে তারা হারিয়ে যাচ্ছে, সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকুন। আরবিআই গাইডলাইন সংক্রান্ত যেটা আমি বলবো সেটা আরবিআই লাস্ট গাইডলাইন দিয়েছিল 1 এপ্রিল 2022। এই 1 এপ্রিল 2022 আরবিআই ঠিক কি বলেছিল আর এখনকার ফাইন্যান্স সেক্টরগুলো ঠিক কি কাজ করছে এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হবে। প্রথম নাম্বার যেটা আরবিআই তার গাইডলাইনে বলেছিল ফ্যামিলির ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের সর্বদা একটা জিনিস মনে রাখতে, ফ্যামিলির সকল সদস্যকে একটি ঋণের আবেদনকারী বা ঋণ গ্রহীতা হিসাবে বিবেচনা করার প্রয়োজন নেই। পরিবারের সকল সদস্যের আয় এবং ঋণের যে মূল্যায়ন করার পদ্ধতি অন্তর্ভুক্ত থাকতে পারে। একটা কাস্টমারকে আমরা যখন চুজ করব তার সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে হাউস হোল্ড ইনকাম, অর্থাৎ তার পরিবারের ইনকামটা কি আছে, কত টাকা পর্যন্ত আছে। এক্ষেত্রে আরবিআই গাইডলাইন বলেছে মাইক্রো ফাইন্যান্স বা ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে একটা পরিবারকে আমরা তখনই লোন দিতে পারবো যদি তার ইনকাম 3 লাখ পর্যন্ত হয়। এই 3 লাখ পর্যন্ত কাস্টমারকে আমরা এই ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ফাইন্যান্সের লোন আমরা দিতে পারবো। কিন্তু এই পয়েন্টে অনেক কিছু বিতর্কিত আছে। দেখুন, এখানে বলেছে 3 লাখ ইনকাম ইয়ারলি, কিন্তু মান্থলি ইনকাম যদি ধরি, কাস্টমারের ইনকাম হতে হবে 25,000 টাকা পর্যন্ত। তো এই 25,000 টাকা পর্যন্ত যদি হয় সে মাইক্রো ফাইন্যান্স লোনের অন্তর্ভুক্ত। কিন্তু এই পয়েন্টটাকে এমন ভাবে চলছে কম্পিটিশন বা মার্কেটিং, এই মার্কেটিং এর এমনই একটা অবস্থা যেটা মাইক্রো ফাইন্যান্সকে তার ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই মাইক্রো ফাইন্যান্স সেক্টর যেমন 3 লাখ ইয়ারলি বা 25,000 মান্থলি ইনকাম ধরেছে, এই যে ধরেছে এই পয়েন্টটাকে তারা তাদের ক্যাশ ফ্লো করার সময় কতটা কাজে লাগাচ্ছে। কারণ ক্যাশ ফ্লোর ক্ষেত্রে আরেকটা নীতি দিচ্ছে, কারণ যদি কারোর যা ইনকাম, টোটাল যা ইনকাম থাকবে তার 50% এক্সপেন্স, অর্থাৎ খরচ, আর বাকি 50% তার ইএমআই এর জন্য প্রযোজ্য থাকবে। আর এই পয়েন্টটাকে আমরা সঠিকভাবে এখন ব্যবহার করতে পারছি না। হতে পারে সেটা আমাদের কম্পিটিশন মার্কেট, হতে পারে সেটা আমাদের ইনসেন্টিভের লোক, হতে পারে আমাদের শিক্ষার কিছু ভুলের কারণে এই পয়েন্টটা আমরা সঠিক ব্যবহার করছি না। আর এই পয়েন্টের জন্য আজকে যত রকমের সর্বনাশ আসছে এবং কি কি আমরা এই পয়েন্টে ভুল করছি সেটাই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। মাইক্রো ফাইন্যান্স তার লোনের ক্ষেত্রে যে ক্যাশ ফ্লোর হিসাবে বলেছে যে একটা কাস্টমারকে যখন আমরা লোন প্রদান করব তার 50% তার যে ইনকাম তার 50% তার এক্সপেন্স হিসাবে খরচ হবে এবং 50% তার ইএমআই। অর্থাৎ এখানে আমরা কি ধরনের ভুল করছি? প্রথম নাম্বার, আমরা একটা কাস্টমারকে চুজ করার সময় সঠিক বিচার করছি না যে কাস্টমারের প্রকৃত ইনকামটা কি। একটা ফাইন্যান্স যখন একটা সেক্টরে লোন দিচ্ছে বা একটা সেন্টারে লোন দিচ্ছে, সেখানে 10 জন ক্লায়েন্ট থাকলে
বেশিরভাগ ক্ষেত্রে অইনকামকারী ব্যক্তিকেও 25,000 ইনকাম দেখাচ্ছে। কি কারণে? না, যাতে স্টাফ তার লোন তাকে প্রদান করতে পারে। কিন্তু আমরা সেই ব্যক্তিকে 25,000 ইনকাম দেখাচ্ছি যে ব্যক্তি পঞ্চায়েতে বছরে 1500 বা মান্থলি 1500 টাকা ইনকামের সার্টিফিকেট নিতে যায়। এইটা মাইক্রো ফাইন্যান্সের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট। অর্থাৎ একটা কাস্টমারকে চুজ করতে গেলে আরবিআই বলেছে তার মান্থলি ইনকাম 25,000 হতে হবে। এর মানে একটা মাইক্রো ফাইন্যান্স যখন একটা কাস্টমারকে চুজ করছে বা 100টা কাস্টমারকে যদি এক মাস লোন দিচ্ছে, তার দেখা যাচ্ছে 80% মানুষের ইনকাম 25,000। অর্থাৎ এই জায়গায় এই পয়েন্টটা ক্যাশ ফ্লো মারাত্মক ভুল করছে। অর্থাৎ এরা এই পয়েন্টটাকে অপব্যবহার করছে। আর এই অপব্যবহার করার জন্য আজকে যে কম্পিটিশন মার্কেট বা যেভাবে দুর্নীতি নেমে আসছে, যেটার জন্য আজকে মাইক্রো ফাইন্যান্স সেক্টর একটা বড় বিপদের সম্মুখীন হচ্ছে। অর্থাৎ আমরা যখন কাজ করব, আমাদেরকে প্রকৃতপক্ষে একটা মেম্বারকে বিচার করা তার ইনকামের উপর, সে ইনকামটা আমরা বিচার না করে আমরা 80% কাস্টমারকে 25,000 ইনকামের উপর ফেলে দিচ্ছি। কিন্তু ভারতবর্ষে কখনো 80% মানুষের ইনকাম 25% না। এছাড়া আমরা আরেকটা জিনিস করছি, কোন জায়গায় নতুন সেন্টার করার আগে আমরা খবর নিচ্ছি না ঠিক সেখানে কোন এমএফআই বা ব্যাংকিং যারা মাইক্রো ফাইন্যান্সের মতন বিজনেস করছে কারা কাজ করছে। এই সকল কাস্টমার যখন লোন আমরা প্রদান করছি, একই সাথে 3 থেকে 4টা কোম্পানি একসাথে লোন প্রদান করছে, যেটা একটা অর্গানাইজেশন বা ফাইন্যান্সের ক্ষেত্রে সর্বনাশ দেখে আনছে। এরপর কি হচ্ছে যে একটা মানুষের কোথাও লোন নেই এরকম কাস্টমার আমরা দেখে লোন দিচ্ছি, কিন্তু তার সিবিল 3 মাসের মধ্যে দেখা যাচ্ছে যে ও কাস্টমার তার ইনকাম 25,000 টাকা দেখালেও লোনের ক্ষেত্রে যখন তার সিবিল চেক করা হচ্ছে তার ইএমআই 12,500 অতিক্রম করে যাচ্ছে। এই পয়েন্টটা আমাদের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট হচ্ছে। এই ক্ষেত্রে কোনো জায়গায় নতুন সেন্টার করতে গেলে সর্বপ্রথম ধারণা রাখতে হবে যে ওইখানে কোন ফাইন্যান্স কাজ করছে এবং সিবিল সর্বদা। আজকে একটা জিনিসে বলি, আমাদের অনেক অর্গানাইজেশন আছে যারা ভোটার আইডেন্টি কার্ডের উপর লোন দিচ্ছে, অনেক অর্গানাইজেশন আছে যারা আধার কার্ডের উপর লোন দিচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে মেম্বারের আধার কার্ডের সাথে ভোটার আইডেন্টি কার্ডের লিঙ্ক থাকছে না। এই ক্ষেত্রে মেম্বারকে আমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করছি না যে মেম্বারের ইনকামটা কত। তাই একটা মেম্বারকে যখন আমরা চুজ করি বা লোন দিই, তার প্রকৃত যে ইনকাম সেটাই আমাদের বার করতে হবে, প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার, সবসময় সিভিলটা দেখলে হবে না, এর সাথে আমাদের ফিজিক্যাল যে ভেরিফিকেশন, অর্থাৎ একটা পরিবার বলতে আরবিআই গাইডলাইন অনুযায়ী তার পরিবার বলতে কাস্টমার, তার হাজবেন্ড, তার 2 সন্তান, এই 4 জন অন্তর্ভুক্ত। অর্থাৎ এই 4 জনকার ইনকাম এবং 4 জনকার যে ব্যয় সেটাই আমরা সাধারণত এই ক্যাশ ফ্লোতে উল্লেখ করি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে পরিবার আরো অন্যান্য ব্যক্তির উপস্থিত থাকে যাদের ব্যয় আছে। এই জিনিসটা কিন্তু একটা ক্যাশ ফ্লোর ক্ষেত্রে লক্ষ্য করতে আরবিআই বলেছে, যেগুলো এই ফাইন্যান্স সেক্টর বা ফাইন্যান্স সেক্টরের স্টাফরা সঠিকভাবে ফলো আপ করছে না, এবং এই ফলো আপ না করার জন্য একটা কাস্টমারের হাতে তার ইনকামের তুলনায় লোনের ইএমআই মাসে বেশি হয়ে যাচ্ছে, যেটার পরে কাস্টমারের পক্ষে তার এই লোনটা চালানো সম্ভব হচ্ছে না। অর্থাৎ একটা মাইক্রো ফাইন্যান্স বা যে কোনো জায়গায় কাজ করতে গেলে আপনাকে এই পয়েন্টগুলো লক্ষ্য রাখতে হবে। কারণ আপনার আজকে একটা সামান্য ভুল আপনার যে অর্গানাইজেশন, যে কোম্পানি আপনি কাজ করছেন তার সর্বনাশ দেখে আনতে পারে। অর্থাৎ আমরা কাজ করার ক্ষেত্রে একটা ক্যাশ ফ্লো অবশ্যই করতে গেলে
তার ফ্যামিলির কতজন মেম্বার, এটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমরা যে কাস্টমারকে চুজ করি তার 75% মানুষ যাদের মান্থলি ইনকাম থাকে 10 থেকে 15,000, কিন্তু মাইক্রোফাইন্যান্স সেক্টরের স্টাফ তার লোন ডিসবার্সমেন্ট করার জন্য 80% কে ইনকাম দেখাচ্ছে 25,000 মান্থলি, কারণ যাতে আমরা লোনটা দিতে পারি। এরপর কি হচ্ছে, এই যে বিভিন্ন ফাইন্যান্স এসে একটা কাস্টমারকে লোন দিচ্ছে, এখানে কম্পিটিশন বেড়ে যাচ্ছে। কাস্টমার অল্প সময়ের মধ্যে তার ইনকামের বাইরে লোন নিয়ে ফেলছে, অর্থাৎ তার পক্ষে তার ইএমআইটা চালানো সম্ভব হচ্ছে না। আর আমরা যদি এই পদ্ধতি মেনে চলি তাহলে একদিন আমরা আমাদের সর্বনাশ ডেকে আনবো, এবং অলরেডি আমরা দেখে আনছি। এইটাতে ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো নজরদারি করতে হবে, একটা মেম্বারের যে প্রকৃত ইনকাম সেটাও দেখতে হবে, তার ফ্যামিলি যে 4 জন হয়তো আরবিআই গাইডলাইন বলেছে, কিন্তু এর সাথে তার বলেছে তার পরিবারে আর কোন কোন ব্যক্তির উপস্থিতি আছে সেগুলো গণনা করতে করতে তার এক্সপেরিয়েন্সটাকে অবশ্যই বিচার করা। কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক সময় একটা কাস্টমারকে চুজ করতে গেলে আমরা এই ধরনের প্রবলেমেও পড়ি যে কাস্টমারের ইনকাম হচ্ছে মান্থলি 15,000, কিন্তু তার এক্সপেন্স হচ্ছে 10,000, অর্থাৎ সেই ইএমআই জন্য প্রযোজ্য 5,000। কিন্তু এক্ষেত্রে আমরা এই পয়েন্টটাকে কখনোই অনুসরণ করছি না, আমরা সর্বদাই তার 50% এক্সপেন্স ধরছি। অর্থাৎ দেখুন, একটা বড় পরিবারে হতে পারে যার 15,000 ইনকাম, কিন্তু এক্সপেন্স আছে 10,000, অর্থাৎ তার লোনের ক্ষেত্রে প্রযোজ্য 5,000। কিন্তু এই ক্ষেত্রে এই পয়েন্টে কিন্তু আরবিআই বলেছে, আর আমরা বেশিরভাগ ক্ষেত্রে গড়পড়তায় মেম্বারের ইনকাম যা তার 50% এক্সপেন্স ধরছি। অর্থাৎ এক্সপেন্স বেশি হলেও আমরা বেশিরভাগ ক্যাশ ফ্লোর ক্ষেত্রে এই বয়ানটা আমরা ভুল করছি, আর এই বয়ানটা ভুল করায় আজকে সবচেয়ে বড় সর্বনাশ ডেকে আনছে। গ্রাম বাংলার ফ্যামিলি বলতে হাজবেন্ড, ওয়াইফ, 2 সন। আরবিআই গাইডলাইনে এই 4% মানুষেরই কিন্তু ইনকাম এবং তাদের আয় ব্যয় ক্যাশ ফ্লোতে ধরে, কিন্তু এটা বলেনি যে এর বাইরে অন্য কোনো ব্যক্তি থাকলে তার উপস্থিতটা আপনি বাদ দেন। আর আমরা বেশিরভাগ ক্যাশ ফ্লোর ক্ষেত্রে এই 4 জনকে উল্লেখ করছি, বাকি একটা গ্রামীণ মানুষ গ্রামে যে বাস করছে তার 2 সন্তান এবং তারা স্বামী স্ত্রীর বাদ দিয়েও আদার্স যে পার্সন থাকছে তাদের যে মেডিকেল বা তাদের প্রতি যে খরচ আছে, যে খরচটা আমরা সম্পূর্ণ জিরো দেখাচ্ছি। অর্থাৎ আমরা আইনগত সঠিক রেখে আমরা ফাঁকি দিচ্ছি। আমরা কোথায় ফাঁকি দিচ্ছি? আর এই ফাঁকে কি হচ্ছে, এই এমএফআই সেক্টরে ওভার দিও এই জিনিসটা বাড়ছে। কেবলমাত্র এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো ভুলে চলবে। তো একটা জিনিসে আপনারা মনে রাখবেন, যে সেক্টরে কাজ করছেন আরবিআই যে গাইডলাইনটা বলেছে সেই গাইডলাইনটা সঠিক মান্য করুন। আরবিআই গাইডলাইনটাকে এরকম আমরা বলে দেয়নি যে বলেছে যে 4টা মানুষের ইনকাম, কিন্তু বলেনি যে বাকি সকলের আর আদার্স কিছু ধরা যাবে না। তাদেরও ধরুন, তাদের খরচ ধরুন, তাদের আয় ধরুন। আপনি ফিজিক্যাল ভেরিফিকেশন করছেন, সব সময় একটা মনে রাখবেন, ফাইন্যান্স সেক্টরে কাজ করতে গেলে খাতা কলমে যা বলে তা হয় না। আপনি যখন ফিজিক্যালি করতে যাবেন অনেক কিছু পার্থক্য পাবেন। সে পার্থক্য জিনিসটা যদি আপনি সঠিক গঠন করতে পারেন, এখনো ফাইন্যান্স সেক্টর কোনো খারাপ না। মানুষের কাছে কখনোই তার ইনকামের বাইরে লোন যাবে না। কিন্তু আমরা বা আপনারা এই পয়েন্টটাকে আইনগত ঠিক রেখে
যতটা পাচ্ছেন ফাঁকি দিচ্ছেন, আর ফাঁকি দিতে কি হচ্ছে, আপনি বা আপনার কোম্পানি ধীরে ধীরে এই পয়েন্টটা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ ওভারডিউ বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার কোম্পানি রিস্ক দিন দিন বাড়ছে। তাই একটা জিনিস মনে রাখবেন, আরবিআই যে গাইডলাইন দিয়েছে সেটাকে সঠিক জায়গায় সঠিক প্রয়োগ করুন। আপনাকে বলেছে কাস্টমার পরিষেবা দেওয়া, কাস্টমারকে লোন ডিসবার্সমেন্ট করা, আপনার টার্গেট আছে, আপনার চাপ আছে, আপনি যে এলাকায় কাজ করছেন মনে রাখবেন সেখানে আরো 10খানা কেন 50খানা ফাইন্যান্স কাজ করতে পারে। কিন্তু আমরা মনে রাখবেন সারা ভারতবর্ষে এমএফআই সেক্টরে যা প্রযোজ্য বা এমএফআই সেক্টরে যারা লোনের জন্য আবেদন করতে পারে এরকম মানুষকে আমরা কেবলমাত্র 5% মানুষকে লোন দিতে পেরেছি, অর্থাৎ আমাদের হাতে কাস্টমার আছে, কিন্তু আমরা কম্পিটিশন করতে যে বা আমরা আমাদের টার্গেটকে সঠিক নিয়মে ফিল আপ না করে অল্প সময় করতেছি, এই যে ভুলগুলো করছি, এই ভুলগুলো যদি আমরা এখনো মিনিমাইজ না করতে পারি তাহলে একটা দিন আসবে যেখানে এই এমএফআই সেক্টরের নাম গন্ধ বিলীন হয়ে যাবে। আজকে আপনাদেরকে একটা জিনিস বলি, 2010 সালে এই এমএফআই সেক্টর যখন সর্বপ্রথম ধাক্কা খেয়েছিল তখন কিন্তু এই এমএফআই সেক্টরকে কোন ব্যাংক লোন দেয়নি, সমস্ত ব্যাংক সর্বপ্রথম এই লোন বন্ধ করে দিয়েছিল। অর্থাৎ আপনি যেখান থেকে ফান্ড পাচ্ছেন তারা যদি আপনাকে ফান্ড বন্ধ করে দেয় আপনি মুখ থুবড়ে পড়বেন। আজকে ভারতবর্ষের বুকে মাইক্রো ফাইন্যান্স সেক্টর এমন একটা সুন্দর প্রভাব পড়েছে যেটা পজিটিভলি আপনি যদি বিচার করেন একটা বিশাল কিছু জায়গা দখল করে আছে, কিন্তু আপনার আমার সামান্য একটা ভুল যেটা মহা ভুল হয়ে যেতে পারে। অর্থাৎ ভারতীয় নাগরিক হিসাবে আপনার এইটুকু কর্তব্য রাখা দরকার যে আমাকে যে নিয়মাবলী বলেছে আরবিআই যে গাইডলাইন দিচ্ছে সেটা সঠিকভাবে প্রয়োগ করে আমি প্রকৃত মেম্বারকে চুজ করে যদি এখনো লোন দিই আমরা কখনোই আমাদের এই বিপর্যয় আমাদেরকে দেখতে হবে না। তো আশা করি আপনাদের আমি যে ভিডিওগুলো করি ভালো লাগে, যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকুন।